স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজটা জিতেছে। সামনে টি-20 চ্যালেঞ্জ, আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে টি-20 সিরিজটা। এই ম্যাচে বাংলাদেশ কীরকম একাদশ নিয়ে মাঠে নামতে পারে, তাছাড়া পিচের কন্ডিশনকে এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ টি-20 সিরিজে মাঠে নামছে। আমরা লাস্ট এশিয়া কাপে কিন্তু লিটন কুমার দাসকে শেষ 2টা ম্যাচে পাইনি। তারপর আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ খেলাম, সেখানেও ছিলেন না, তিনি আসলে ব্যাক করছেন। সব মিলিয়ে বাংলাদেশ টিমটা কীরকম মনে হচ্ছে? নতুন ফরম্যাট, নতুন ভেন্যু, কারণ আমরা কিন্তু চিটাগাংয়ে শিফট হয়ে গিয়েছি। সেখানে আসলে মিরপুরের পিচ নিয়ে যেরকম কথা হয় সেরকম কথা আসলে কমই হয়। একটা মোটামুটি একটা স্পোর্টিং উইকেট থাকে, রানও আসে ভালো। সো এইখানে একটা কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। আর সবচেয়ে বড় বুস্টের কথা যেটা বলছিলেন যে লিটন কুমার দাসকে আমরা ফিরে পেয়েছি, কারণ তিনি না থাকলে আসলে কতটুকু যে ভুগতে হয় সেটা কিন্তু আমরা এশিয়া কাপেও দেখেছি, আফগানিস্তান সাফার করেছি, কিন্তু আমরা কিন্তু আসলে ওভারকাম করেছি, যেখানে অন্য প্লেয়াররা সেই জায়গাটা কভার করেছে। কিন্তু লিটন দাস থাকলে আসলে জিনিসটা একদম মানে 100-তে 100 যেটা থাকে সেটাই থাকে। সো সেই হিসেবে আমার মনে হয় যে সিরিজটা কম্পিটিটিভ হবে। এবং আমরা ওডিআই থেকে এখন কিন্তু টি-20 ফরম্যাটের টিমটা বা ব্যালেন্সটা কিন্তু আমাদের বেশি। সো ওডিআইটা আমরা অলরেডি জিতে নিয়েছি। আমার মনে হয় যে সেই কনফিডেন্সের সাথে আমরা টি-20 সিরিজটাও ভালো করব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতে বাংলাদেশের সব থেকে বড় প্রাপ্তি রিশাদ হোসেন। তিনি ফার্স্টে 2টা ওয়ানডেতে ভালো ব্যাটিংও করেছিলেন, পাশাপাশি 12টা উইকেট নিয়েছেন সিরিজ জুড়ে। টি-20তে কিন্তু আমরা রিশাদের ওই ব্যাটিংটা কিন্তু পাচ্ছি না। আজকে প্রেস কনফারেন্সে লিটন কুমার দাসও বলছিলেন যে রিশাদের ব্যাটিংটা যদি টি-20 ম্যাচগুলোতে পাওয়া যায় তাহলে আসলে বেটার একটা আউটকাম হয়তো বা হবে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাহিব, তিনি আসলে বলছেন তারা আসলে রিশাদ হোসেনের বোলিংটার কাছেই কিন্তু তারা কিন্তু হেরে গেছেন। রিশাদ আসলে কতটা পারফেক্ট আসলে মানে বাংলাদেশের জন্য ম্যাচ উইনার হতে পারে? আসলে মিরপুরের পিচে রিশাদ যেরকম ব্যাটিং করেছেন, মানে তাকে দেখে মনে হয় না যে এই পিচটার কন্ডিশন এত খারাপ। সো আমরা এক্সপেক্ট করতেই পারি যে ভালো কন্ডিশনে তিনি আরও ভালো ব্যাটিং করবেন। কিন্তু টি-20তে আসলে মানে আপনার নেমেই কিন্তু যদি ওরকম সিচুয়েশন হয় যে আপনি 15 ওভার পরে নামছেন, তখন কিন্তু আপনার কন্ডিশনে থাকে যে আপনার তখন থেকে হিট করতে হবে। রিশাদ সেই কাজটাই করে থাকে, কিন্তু এখন মানে তিনি এখনও প্রপার অলরাউন্ডার হয়ে উঠতে পারেননি। ব্যাটিংয়ে তিনি আরও কাজ করতে হবে। এই ওয়ানডেতে কিন্তু আমরা দেখেছি তিনি কিছুটা সময় পেয়েছিলেন, যেই সময়টার জন্য তিনি লাস্টে তিনি বল কিছুটা খেলে এরপরে কিন্তু তিনি হিট করেছেন, যদিও তার স্ট্রাইক রেট খুবই ভালো ছিল। কিন্তু টি-20তে আপনার সেই সুযোগটা কম। কিন্তু ওয়ানডেতে যেই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো তিনি খেলেছেন সেটা যদি আপনি টি-20তে খেলতে পারেন, আপনি লাস্ট 5 ওভারে যদি আপনি 50-60 রান নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আসলে অনেক বড় একটা হয়ে যাবে। সো বাংলাদেশের আসলে এখনের টি-20 টিমটার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে এই জায়গাটায় কিন্তু অনেকজন হার্ড হিটার রয়েছেন। আপনি জাকির আলী অনেকের কথা বলতে পারেন, শামীম হোসেন পাটোয়ারের কথা বলতে পারেন, এরপরে কিন্তু রিশাদ হোসেন আসেন, ইভেন নাসুমও কিন্তু হিট করতে পারে, তানজিম সাকিবও রয়েছেন। সো এই জায়গাটায় কিন্তু অনেকেই আসলে এরকম রয়েছে যারা গ্যাপটা ফিল আপ করতে পারে। কিন্তু রিশাদের ক্ষেত্রে আমরা আসলে রিশাদের যে পটেনশিয়াল রয়েছেন, তিনি সামনে বিগ ব্যাশ খেলতে যাবেন। সো তার আগে এই টি-20তে যদি তিনি সেরকম পারফরমেন্স করতে পারেন, সেটা কিন্তু বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজির চোখেও পড়বে। সো আমরা আশা করবো যে ওয়ানডেতে তিনি যেরকম পারফরমেন্সটা দিয়েছেন, আর টি-20তেও সেই পারফরমেন্সটাই দিবেন ব্যাট হাতে। ওয়ানডেতে আমরা আসলে যে ওপেনিং জুটিটা পাচ্ছিলাম, সৌম্য সরকার এবং সাইফ হাসান, তারা কিন্তু দারুণ স্টার্ট এনে দিচ্ছিলেন। লাস্ট ম্যাচটার কথাই ধরুন, সেখানে কিন্তু তারা দুইজনেই পার্থক্যটা গড়ে দিয়েছিলেন, বাংলাদেশকে প্রায় 300 রানের একটা পুঁজি দিয়েছিলেন। এই ওপেনিং জুটির আগে আমরা কিন্তু টি-20তে পাবো না। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে হয়তো বা পাবো। লিটন কুমার হয়তো বা ওয়ানডে অনেক খেলবেন। টপ অর্ডারটা নিয়ে আসলে কীরকম কি বলবেন? সাইফ হাসান কিন্তু আসলে আমাদের টি-20তেই কিন্তু আমরা দেখলাম যে পাওয়ার প্লেটা তিনি যেভাবে কাজে লাগিয়েছেন, এরকম একটা প্লেয়ারকেই কিন্তু আমরা খুঁজছিলাম। তামিমের কথা যদি বলি, তানজিদ তামিমের কথা যদি বলি, সেখানে তিনি কিন্তু আসলে এক ম্যাচ খেলেন, আরেক ম্যাচ খেলেন না, সেরকম গিয়েছে বা যাচ্ছে। ইভেন পারভেজ হোসেন ইমনও কিন্তু সেই কারণেই এখন দলের বাইরে, যেহেতু সাইফ হাসান পারফর্ম করেছেন। সো আমরা সাইফ হাসানের কাছ থেকে আসলে ওই এক্সপেকটেশনটাই রাখবো যে তিনি পাওয়ার প্লেটাও এইবারও কাজে লাগাবেন। তিনি যদি পাওয়ার প্লেটা সেভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আসলে তামিমের উপরে একটু প্রেশারটা কম পড়বে। এক প্রান্ত থেকে যদি আপনি একটু ধরে খেলেন, আরেক প্রান্ত থেকে যদি আপনাকে আরেকজন হিটার থাকে, তাহলে কিন্তু আসলে পাওয়ার প্লেটা একটা ব্যালেন্সড একটা হয়। আপনি দুই প্রান্ত থেকেই
হয়, অনেক সময়ই হয়। আপনি সেহওয়াগ টেন্ডুলকারের মতো জুটি যদি পারেন, গিলক্রিস্ট হেইডেনের মতো জুটি যদি থাকে, তাহলে কিন্তু দুইজনেই দুই প্রান্ত থেকে মারবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা খুবই মানে দুর্লভ, সবসময় যে পাওয়া যায় না। কারণ আপনি দেখা যায় যে একজন হয়তো হিট পাচ্ছেন, আরেকজন হিট করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। সো বাংলাদেশ এটা আসলে মেনে নিতে হবে, একজনকে যদি হিট করতে পারে আর তামিম যদি সেট হয়ে যান, তখন কিন্তু আপনি 6 ওভারের পরে বাকি ইনিংসটা ক্যারি করতে পারবেন। বাংলাদেশে এরপরে কিন্তু বাংলাদেশের দুইজন যে ব্যাটার আসবেন, একজন তাওহিদ হৃদয়, তিনি আসলে খুব একটা ভালো ফর্মে নেই। তো ওয়ান ডেতে তার কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা ভালো ইনিংস কিন্তু পাওয়া গেছে। স্টার্টটা ভালো পেয়েছিলেন কিন্তু ভালোভাবে ফিনিশ করতে পারেননি। টি-20তে আসলে হৃদয় যদি কোনোভাবে যদি 40 বা 50 রানের ইনিংসও খেলেন, এটা আসলে বাংলাদেশের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। তাছাড়া ওয়ান ডেতে আমরা আসলে একাদশে খুব একটা সুযোগ আসলে দেখছি না। জাকের আলী অনিকের, তিনি আসলে টি-20তে পারফর্ম করে ওয়ান ডেতে ফেরার জন্য একটা সংকল্প করবেন কিনা আপনার মনে হয়? না, ওয়ানডে তো আসলে টি-20তে আসার জন্য তিনি ফিউচারে ওয়ানডে টিমে মানে টি-20তে পারফর্ম করে এই মানে লিমিটেড ওভারের দুইটাতেই থাকার চেষ্টাটা করবেন। লিমিটেড ওভারে আসলে এই যে জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি বা সোহান, তারপর রিশাদ হোসেন, এই প্লেয়ারগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। আপনি জাকের আলী অনেককে কিন্তু আমরা টেস্টেও দেখেছি যে লাস্টে বলারদের সাথে তিনি একটা ভালো পার্টনারশিপ করে লাস্টে ক্যারি করেছেন। এই জিনিসটা তার মধ্যে আছে, সেইটা আসলে তিনি কাজে লাগাতে পারবেন নাকি তিনি আসলে ওয়ানডে খেললে আমরা বুঝতে পারবো। আর আপনি তাহিদ হৃদয়ের কথা বলছেন, তাহিদ হৃদয় আসলে আপনি যদি প্রথমে কল আপস হয়, তখন তাহিদ হৃদয় কিন্তু প্রথমে একটু ধরে খেলে, এরপরে তিনি যদি মানে একটা অ্যাঙ্কর রোল পালন করেন আর কি। মানে আমাদের টপ অর্ডারের দেখতে পারবেন যে লিটন কুমার দাস, তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান প্রত্যেকেই কিন্তু খুবই মার্কেটে ব্যাটার, তাদের নিজেদের দিনে মারতে পারেন। তাহিদ হৃদয় কিন্তু ইনিংসটা একটু ধরে খেলেন, একটু টেনে নিয়ে যান, এক্সেলারেট করতে পারেন। এটাই করতে হবে যে মানে আমরা যদি ধরে নেই যে একটা কল আপস হলো প্রথমে, তারপরে তাহিদ হৃদয় আসলে এই কাজটা একটু প্রথমে কতক্ষণ এরকম করলেও হবে না যে আপনি 30 বলে 15 রানের ইনিংস খেলছেন, সেটা করলে আসলে টি-20তে আপনি মানে সেই রানটা পাবেন না। কিন্তু তাহিদের কাছে এই যে যদি কলাপস হয়, তখন কিন্তু দেখতে হবে যে তিনি কতটুকু ক্যারি করে বা তিনি অ্যাঙ্কর করে এরপরে এক্সেলারেট করতে পারেন নাকি। কারণ আপনি যদি মনে করেন যে আপনার 15 ওভারে 170 রান হয়ে গিয়েছে ধরেন সাপোজ, তা এরপরে কিন্তু আপনি কিন্তু হার্ড হিটারেই নামাবেন, কারণ আপনি যাবেন যে রানটা 200 পার হয়ে যায়। সো তখন কিন্তু আপনি তাহিদ হৃদয়কে স্কিপ করলেও করতে পারেন, কারণ আপনার কাছে আরও হার্ড হিটার রয়েছে। সো সেইভাবেই আসলে তাহিদ হৃদয়কে নেওয়া হয়ে থাকে যে তিনি মাঝখানে মিডল ওভারগুলো একটু যদি খেলতে পারেন। আমরা কিন্তু ওয়ানডেতে দিন তাকে ফার্স্ট ডাউনে দেখেছি, শান্তকে আমরা সেকেন্ড ডাউনে দেখেছি, কিন্তু টি-20 ক্ষেত্রে কিন্তু আমরা লিটনকে হয়তো দেখবো যে ফার্স্ট ডাউনে নামতে, এরপরে হয়তো তাহিদ নামবেন। সো সেই অর্ডারটাই যদি তারা মেনটেন করে, আমার মনে হয় যে ভালো একটা স্কোরই তারা করতে পারবে। বাংলাদেশের 6 নম্বর যে জায়গাটা, এটা আসলে সব থেকে নড়বড়ে। এই জায়গাটায় কিন্তু অনেকেই খেলেন। সেই জায়গায় আমি যদি বর্তমান স্কোয়াডে থাকা যদি বলি, নুরুল হাসান সোহান খেলতে পারেন, শামীম হোসেন পাটোয়ারি খেলতে পারেন, তবে শেখ মেহেদী হয়তো বা সাথে খেলবেন। সেক্ষেত্রে সেই জায়গাটায় আমরা কি শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহানের মধ্যে দেখছি যে আমরা সোহানকে আসলে উইকেট কিপার ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে না, খেললে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলছেন টি-20তে, আর উইকেট রক্ষকের ভূমিকায় কিন্তু জাকের আলী লিটন থাকছেন, লিটন থাকছেন সেকেন্ড উইকেট কিপার হিসেবে। হয়তো বা লিটন কুমার কোনো কারণে যদি, যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, সেক্ষেত্রে আমি বলছিলাম আর কি, যদি প্রয়োজন হয় হয়তো বা জাকেরকে আসলে বিকল্প উইকেট কিপার ভাবা হবে। সেক্ষেত্রে আসলে সোহানের জায়গাটা কি হচ্ছে না একাদশে? না, সোহান কিন্তু আসলে অ্যাজ এ ফিল্ডারও খুবই ভালো। আপনি যদি দলে তাকে উইকেট কিপার ব্যাটার হিসেবে নাও খেলান, তাও কিন্তু তিনি অনেক আফগানিস্তান সিরিজে একটা রান আউট আপনার অবশ্যই চোখে হয়তো খুবই অ্যাক্টিভ। ইভেন আপনি আবার দেখবেন যে লাস্ট আমরা ওডিআই সিরিজে কিন্তু তার ক্যাচ মানে গ্লাভস হাতে ক্যাচ ফালানোর জন্যই কিন্তু আমরা সুপার ওভারে খেলতে হয়েছিল। কিন্তু মানে সেটা কিন্তু আসলে সবসময় না, তিনি কিন্তু একজন খুবই ভালো ফিল্ডার, তিনি উইকেট কিপার হিসেবেও ভালো, ফিল্ডার হিসেবেও ভালো। সো জাকের আলী অনেক, লিটন দাস যদি খেলেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সোহান আসলে সুযোগ পাচ্ছেন না। এখন ফার্স্টের ম্যাচটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো যে এই সিরিজটার জন্য কীরকম কম্বিনেশনে তারা রাখছে, যেহেতু তেমন কোনো ইনজুরির কোনো কনসার্ন নেই। সো আমার মনে হয় যে এই প্রথম ম্যাচটাতে হয়তো জাকের আলী অনেক এবং লিটন দাসই খেলবেন। সো শামীম পাটোয়ারি খেলার সম্ভাবনা বেশি। সো সেই ক্ষেত্রে হয়তো নুরুল সোহানকে বসতে হতে পারে। বাংলাদেশের বোলিং লাইন আপটা হয়তো বা মানে মিরপুর থেকে চট্টগ্রামে গেলেও আমরা কিন্তু মিরপুরে একজন পেসার নিয়ে কিন্তু ওয়ানডে খেলেছি, এরকম হয়েছে মুস্তাফিজুর রহমান একাদশে, বাকি সবাই স্পিনার। চিরঙে এটা কিন্তু নাও হতে পারে, সেই জায়গায় বাংলাদেশ 2 জন পেসার এবং 3 জন স্পিনারকে কিন্তু খেলাতে পারে, যতটুকু আসলে আমরা ধারণা করছি। সেই জায়গায় 2 জন পেসার কিন্তু ফিক্সড। আমাদের
প্রথম ম্যাচে যখন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারা কিন্তু নিয়মিত খেলে থাকেন। তাসকিন আহমেদকে আসলে ওয়ানডে সিরিজটাতে খুব একটা প্রেশার দেওয়া হয়নি, তার আসলে একটা ইনজুরি সমস্যা আছে, তাকে আসলে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে। সেক্ষেত্রে টি-20 সিরিজের প্রথম ম্যাচটাতে আসলে তাসকিনের খেলা এক প্রকার নিশ্চিত, মুস্তাফিজ হয়তো বা খেলবেন। দেখা যায় যে সেকেন্ড ম্যাচটাতে আসলে তাসকিনকে আবার হয়তো রেস্ট দিয়ে অন্য কাউকে খেলানো হয়। তবে স্পিন আক্রমণটা কিরকম হতে চলেছে? নাসুম আহমেদ তো আমার মনে হয় যে তিনি থাকবেন। নাসুম আহমেদ আসলে রিসেন্ট যে পারফরমেন্স তিনি পাওয়ার প্লেতে উইকেট নিয়ে আনছেন বা এবং ব্যাট হাতেও তিনি কিছুটা কিন্তু রান করতে পারেন। সো সেক্ষেত্রে নাসুম আহমেদ কিন্তু আমরা দেখবো। রিশাদ হোসেন তো রয়েছেনই, এছাড়া শেখ মেহেদিও কিন্তু আসলে আমাদের পাওয়ার প্লে বলার। তিনি যদি পাওয়ার প্লেতে বোলিং করেন সেখানেও কিন্তু তিনি উইকেট নিয়ে আসেন। তাছাড়া তার ব্যাটিংটাও কিন্তু কাজে দিতে পারে বাংলাদেশে। হ্যাঁ, তার ব্যাটিংটা আসলে তিনি কিন্তু অলরাউন্ডার হিসেবেই খেলে থাকেন, কিন্তু তার ব্যাটিংটা আসলে আমরা সেভাবে এখন আর পাই না। কিন্তু বলার হিসেবে তিনি পাওয়ার প্লেতে খুবই দুর্দান্ত একটা শুরু এনে দেন। সো এই তিনজন স্পিনারকে আসলে দেখার সম্ভাবনাটাই বেশি। তো সব মিলে মনে হচ্ছে যে বাংলাদেশ কি ফাইট দিতে পারবে কিনা ওয়েস্ট ইন্ডিজ? না, এই টিমটা কিন্তু আমাদের, যেহেতু টি-20তে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ খুব কাছাকাছি, আমি যদি এটা আর 5-7 বছর আগে বলতেন তাহলে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখতে পারতাম। তো এখন মনে হচ্ছে যে তারা আসলে খুবই কাছাকাছি টিম, কাদের সম্ভাবনাটা আসলে বেশি দেখছেন না কাছাকাছি টিম বললেও এখানে কিন্তু এখনও জেসন হোল্ডারের মতো প্লেয়ার রয়েছে, সেই অবের মতো প্লেয়ার খেলছেন। এমন না যে খুবই মানে নতুন টিম সেরকম, তারা এখনও স্ট্রং। কিন্তু টি-20 আসলে দিনের খেলা, সেখানে আমার সবচেয়ে মানে ভয়ের জায়গাটা হচ্ছে যে যখন ভালো পিচে আসলে বাংলাদেশ খেলে তখন সবসময় যে ফ্লারিশ করতে পারে সেটা কিন্তু আমরা দেখি না। কারণ আমরা আইসিসি ইভেন্টগুলোতে দেখেছি বড় টিমের সাথে তারা কীভাবে আসলে সাফার করে। সো সেই ক্ষেত্রে এইবার চিটাগাংয়ের মাঠটার সাথে আসলে কতটুকু তারা মানিয়ে নিতে পারবেন। কারণ আপনি মিরপুরে এরকম একটা পিচে খেলার পর একটা স্পোর্টিং উইকেটে আসলে কতটুকু আসলে মানিয়ে নিতে পারেন সেটাই বিষয়। কারণ ওয়েস্ট ইন্ডিজ তো এমন না যে খুবই খারাপ টিম, বা ওয়েস্ট ইন্ডিজ দুইটা ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং তারা তাদের মাসেল পাওয়ারের জন্যই কিন্তু তারা ফেমাস। তারা টি-20তে এই মাসেল পাওয়ারটা কিন্তু অনেক বড় শক্তি দেয় তাদেরকে। সো বাংলাদেশের এই জায়গাটা তো আসলে মিসিং রয়েছে। কিন্তু দিনের খেলা আসলে বোঝা যাবে যে কে কতটা এগিয়ে। আপনি এই 20 ওভারের ম্যাচে আপনার ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সবগুলো টাইট করতে হবে। আপনি 3 ডিপার্টমেন্ট যদি ভালো না করেন আপনার কলাপস হবে। সো এই 3টা ডিপার্টমেন্ট আপনার যেভাবেই হোক চেক দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ আসলে ছেড়ে দেওয়ার কোনো দল না, ছেড়ে দেওয়ার মতো কোনো দল না। এবং ওয়েস্ট ইন্ডিজ যদি আসলে ওদের টপ ফর্মে থাকে তাহলে আসলে বাংলাদেশের সুযোগটা অনেক কমে যায়। কিন্তু আমি চাবো যে এর চেয়ে বেটার টিম যেহেতু এখন বাংলাদেশের টি-20 হাতে আর নেই, যতটুকু সম্ভব আমরা যদি নাও জিততে পারি যাতে অন্তত একটা ফাইট দিয়েছি এরকম একটা সিরিজ আমরা খেলি, যে আমরা একদম মানে কলাপস করে 100 রানে হারবো এরকম কোনো ম্যাচ না খেলে একটা ফাইট দিয়েও যাতে হারি, আর জিতলে তো জিতলামই। ধন্যবাদ সাদ্দাম আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।